করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জুবাইদা নাসরিন। অধ্যাপক জুবাইদা নাসরিন, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই। গত কয়েকদিনে রাজনৈতিক সংঘাত যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর মধ্যে, ছাত্র দল, ছাত্র শক্তি, ছাত্র শিবির, আমরা দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আলিয়া মাদ্রাসা, এবং সেই সংঘর্ষগুলো অবশ্যই হরিবল ছিল। আহ এর আগেও আমরা ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ দেখেছি, মাঝে বেশ কিছু দিন বিরতি ছিল, কিন্তু এবারের সংঘর্ষগুলো বেশ অ্যালার্মিং মনে হচ্ছে। আহ এবং পাশাপাশি অন্যদিকে তো আরেকটি আশঙ্কা আছে আওয়ামী লীগকে নিয়ে। তারা কি করতে চায় বা কি করবে, সরকারের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা আছে, এটুকু বোঝা যাচ্ছে। সব মিলিয়ে আসলে কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে এই গত 10 দিনে যে কয়টি ঘটনা ঘটেছে সেগুলোর প্রকৃতি, সেগুলার আমরা যেটাকে বলি রাজনৈতিক গঠন এবং সংঘর্ষের ধরন যদি আমরা বিশ্লেষণ করি, তো এটির মূলে যেটা আপনার অবশ্যই হল দখল, আধিপত্য বিস্তার, বিশ্ববিদ্যালয় তাদের কর্তৃত্ব নিয়ন্ত্রণে নেওয়া। তো এগুলোর রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতিতেও আপনার যেন এটার একটা খুব বড় ধরনের অভিঘাত থাকে, সেটির চেষ্টা করা। এখন আপাতত তাহলে কি মনে হচ্ছে যে বিএনপি এবং আহ জামাত ইসলামকে মুখোমুখি হচ্ছে ছাত্রদল এবং ছাত্র শিবির কি আসলে এই মুখোমুখি সংঘর্ষের ধারা কি আসলে খুব দীর্ঘস্থায়িত্ব দীর্ঘস্থায়ী হতে পারে? দেখুন, আদর্শিকভাবে বিএনপি এবং জামাতে ইসলামের খুব বেশি ফারাক তারা নেই, ঐতিহাসিকভাবেই নেই। তারা জি। সবসময় একটা জোটভুক্ত ছিল, তারা সবসময় আদর্শিক পাটাতনে ছিল। এবং খুবই ইন্টারেস্টিংলি যে হলো যে আমরা যে বরবার বলা হচ্ছে যে গণঅভ্যুত্থানের ঐক্য নষ্ট হয়ে যাচ্ছে, গণঅভ্যুত্থানের ঐক্য আসলে কোথায় ছিল? গণঅভ্যুত্থানের ঐক্য একটা জায়গায় ছিল, সেটা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেয়া এবং আওয়ামী লীগের একেবারে নিশ্চিহ্ন করে দেয়া। বা এর পাশাপাশি আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বিষয়গুলো সামনে এসেছে, যেখানে বিএনপি কিন্তু আপনার নির্বাচনী আবহাওয়ায় মুক্তিযুদ্ধকে ব্যবহার করলে পরবর্তীতে আমরা দেখেছি যে 7ই মার্চকে আপনার বাদ দেওয়া ঐতিহাসিকভাবে, এবং বিভিন্ন দিনকে, ঐতিহাসিক দিনকে বাদ করেছে। সুতরাং বিএনপি এখন পর্যন্ত যে মুক্তিযুদ্ধকে খুব বেশি ওন করে আগাচ্ছে তা কিন্তু নয়। সেজন্য আদর্শিক যোগ থেকে আপনার বিএনপি এবং জামাতে ইসলামী খুব কাছাকাছি রাজনৈতিক দল। সে জায়গা থেকে শুধুমাত্র আমি মনে করি যে ক্যাম্পাস দখলের ক্ষেত্রে হয়তো ছাত্রদল, ছাত্র শিবির অ্যাপারেন্টলি সংঘর্ষ মুখোমুখি হলেও আমার কাছে মনে হয় তাদের একটা নেগোশিয়েটেড পলিটিক্সের একটা সম্ভাবনা আছে, যেটাকে আমরা বলছি এক ধরনের দিন দরবারমূলক বোঝাপড়ার রাজনীতি ক্যাম্পাসগুলোতে থাকতে পারে। এবং সেটা যদি ছাত্রদল কর্তৃত্ব নেয়, ছাত্র সাংসদ হিসেবে যেহেতু শিবির থাকবে, তারা বিভিন্ন হল তারা নিজেদের মধ্যে ভাগ বটরা করে আধিপত্য করতে পারে, এবং সেটি হতে এই সংঘর্ষের মূল জায়গা, এবং তারা সেটি চাচ্ছে। মানে তার মানে আমরা আহ, এই প্রশ্নটি যদি আপনার কাছে করি যে এটি ফর দ্য টাইম বিং, মানে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াইয়ে তারা মুখোমুখি হচ্ছে, কিন্তু যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তারা আদর্শিক জায়গা থেকে আবার এক হয়ে যাবে, বিষয়টি এরকম? হ্যাঁ, কারণ এই যে 24-এর ঐক্যের একটা মূল জায়গা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে রাজনীতিতে না নিয়ে আসা, আওয়ামী লীগ বিরোধিতা, এবং কখনো কখনো এই আওয়ামী লীগ বিরোধিতা 71 বিরোধিতার পর্যায়ে গিয়ে ঠেকে। আহ তাহলে আলটিমেটলি সেক্ষেত্রে তো বড় ধরনের একটা সংঘর্ষের একটা আশঙ্কা তো রয়ে যায়, তাই না? যদি আওয়ামী লীগ ফিরে আসতে চায়, এরা যদি আবার এক হয়ে যায়, খুব স্বাভাবিক, সেটা তো হবেই। আমরা ধরে নিতে পারি, আমরা চাই আর না চাই। কিন্তু আহ যেই প্রক্রিয়ায় বিএনপি এগোচ্ছে, আওয়ামী লীগকে ঠেকাতে আবার মুক্তিযুদ্ধ ইস্যুতে কোথাও কোথাও ছাড় দেওয়া, বিএনপি তার নিজের স্ট্যান্ড বজায় রাখতে না পারা, এগুলো বিএনপির জন্য কতটা হুমকি হতে পারে? বিএনপি অ্যাজ এ পার্টি, দেখুন, মানে। বিএনপি রাজনীতিতে দুটো পথে প্রশস্ত আছে। এখন এখন বিএনপির নেতৃত্ব কোন ধারায় এগোবে সেটি এখন তাদেরকে বুঝে নিতে হবে, জুঝে নিতে হবে, এবং তাদেরকে স্পষ্টই জানাতে হবে। একটি হলো যে ধরেন আহ, বাংলাদেশের রাজনীতির দুটো মুক্তিযুদ্ধের পক্ষে দল, আওয়ামী লীগ এবং বিএনপি, এবং দুটোই কম বেশি মুক্তিযুদ্ধকে এক ধরনের রাজনীতিতে ব্যবহার করেছে। তো সেই জায়গা থেকে জামাত স্পষ্টতই মুক্তিযুদ্ধ
যদি বিরোধী দল, এই বিষয়ে কারো কোনো অবকাশ নেই। সুতরাং এখন ক্ষমতার কে আপনার স্থায়ী করা এবং ক্ষমতার কর্তৃত্ব বা আধিপত্যকে বিস্তার করার ক্ষেত্রে যদি বিএনপি মনে করে তাদের জন্য জামায়াত হলো মিট মিট করা আপনার এক ধরনের স্বস্তিদায়ক বিরোধী দল, সেখানে এবং বিরোধী দলের ভূমিকা হবে যে এক ধরন মানে আপনার যে সরকারি দলকে সমর্থন করে বিরোধিতা করা, তাহলে বিএনপির জন্য সেই জামাতকে সাপোর্ট দেয়, তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্য স্বস্তিদায়ক তারা মনে করতে পারে। কিন্তু এখানে এখানে স্পষ্টতই যে সমস্যাটা বাংলাদেশের রাজনীতিতে আছে, যেটি বারবার বিভিন্ন গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষকরা অনেক জায়গায় এটিকে পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে এ ধরনের অভ্যুত্থান হয়েছে সেটিকে গুলিয়ে ফেলেন বা মিলিয়ে ফেলার চেষ্টা করেন, সেটি হলো বাংলাদেশের ইতিহাসের একটা সর্বোচ্চ গ্রহণযোগ্যতা। বাংলাদেশের মানুষ কিন্তু জামাতকে এখনো কিন্তু সেভাবে গ্রহণ করে না, এবং সেটার একটা বড় জায়গা হলো বাংলাদেশের অস্তিত্বের জায়গাটি 1971 সালের মুক্তিযুদ্ধ। তো সেক্ষেত্রে এখন বিএনপি যদি মনে করে যে তাদের বাংলাদেশের মানুষকে নিয়েই তাদের রাজনীতি করতে হবে, তাদের টিকে থাকতে হবে, তাদের রাজনৈতিক দল হিসেবে এই দেশে রাজনীতি করতে হবে, তাহলে তাদেরকে আসলে মুক্তিযুদ্ধের কেই বেছে নিতে হবে। এখন তারা যদি মনে করে না, তারা শুধুমাত্র জামাতের সাপোর্ট বা এক্সট্রা সাপোর্ট নিয়েই তারা আপনার তাদের আহ ক্ষমতাকে জারি রাখতে চায়, তাহলে কিন্তু তাদের ওই মানুষের সঙ্গে এক ধরনের স্পষ্টতেই একটা যোগাযোগহীনতা তৈরি হবে। মানুষের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হবে, যেটা আওয়ামী লীগ সরকারে হয়েছিল। তো সেক্ষেত্রে বিএনপি তাহলে সেই জায়গাটা গেলে তো একটা বড় মস্ত ভুলের দিকে বিএনপি যাবে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যদিও এটা তাদের বিষয় তারা কোন পথটি বেছে নেবে, তবে যদি সেটি হয় মানুষের সমর্থনের রাজনীতি, তাহলে বিএনপিকে মুক্তিযুদ্ধের পথটিকে বাছাই করা ছাড়া আমি মনে করি অন্য পথ ধরাটা বিএনপির রাজনৈতিক আহ বোঝাপড়িতে খুব খামতি তৈরি করবে। তাহলে শুরু থেকে শুরুর দিকে আমরা যেটা দেখছিলাম যে এক ধরনের নমনীয়তা আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের কোনো কোনো স্থানীয় কার্যালয় ওপেন করে দেওয়া হচ্ছে, আহ বিএনপি দলীয় নেতারা তারা উপস্থিত থেকে এই ব্যবস্থা করছে, কাউকে কাউকে প্রথম পর্যায়ে জামিনও দেওয়া হচ্ছিল, এবং ধারণা করা হচ্ছিল যে আওয়ামী লীগের উপর রাজনৈতিক যে কার্যক্রমে নিষেধাজ্ঞা সেটি আইনে যে পরিণত করা হলো, এটি আদালতের কাঁধে চাপিয়ে দেওয়ার একটা ব্যবস্থা, বা আওয়ামী লীগের কেউ রিট করলে সেখান থেকে ওপেন হয়ে আসবে বা বৈধ হয়ে আসবে, এমন একটি মনোবাসনা হয়তো বিএনপির রয়েছে। আবার কারো কারো কাছে একেবারে অস্পষ্ট ছিল যে বিএনপি আসলে কি করতে চাইছে। ভোটের আগে আওয়ামী লীগের ভোট প্রার্থনা করলো, আওয়ামী লীগের আহ মানে ভোটাররা ভোটও দিল, কিন্তু পরবর্তীতে এসে বিএনপি হয়তো চোখ উল্টে দিয়েছে, তাদের যে প্রতিশ্রুতি সেখান থেকে সরে গিয়েছে। একটা অস্পষ্টতা ছিল অনেকের মাঝে, এবং অনেকে মনে করছিল শেষমেশ হয়তো আওয়ামী লীগ এবং বিএনপি মিলেমিশে রাজনীতি করবে। এই দুই দল ছাড়া আসলে বাংলাদেশের অস্তিত্বের পক্ষে আর কোনো দল নেই আপাতত, মানে বড় যে কয়েক দল রয়েছে। তাহলে কি এই মুহূর্তে এসে আপনার কাছে চিত্রটা মোটামুটি পরিষ্কার যে বিএনপি কি করতে চাইছে? মানে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে একসাথে হবে জামাতকে নিয়ে, আবার তাদের নিজেদের স্বার্থে আবার জামাতের সাথেও একটা সাংঘর্ষিক অবস্থা থাকবে নিজেদের আধিপত্য বজায় রাখতে। মোটামুটি এটি সিনারিও। দেখুন, বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ, বাংলাদেশের রাজনীতির পরিচালনা কোনোটি বাংলাদেশের মানুষের হাতে নেই এবং বাংলাদেশের আলোর হাতে নেই। খুব স্যাডলি যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এক ধরনের খুব আহ মানে একটা নড়বড়ে অবস্থায় আছেন। কারণ তিনি যেটা বলছেন ঘটছে উল্টো। তিনি বলেছেন যে আপনার শিক্ষাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা হবে, তিনি বলেছেন প্রতিশোধের রাজনীতি করা হবে না, বিশ্ববিদ্যালয়তে আপনার বিভিন্ন জনের তালিকা তো করে কয়েকজন মিলে গিয়ে একটা চিঠি দিচ্ছে, অভিযোগ দিচ্ছে, সংসদ বিশ্ববিদ্যালয় চাপ তৈরি করছে। তো এই যে একটা বিষয় যে তারেক রহমানের কথার সঙ্গে বাস্তবে কেন মিল হচ্ছে না। তিনি বলেছেন বিশ্ববিদ্যালয়কে রাজনীতি উঠতে হবে, কিন্তু আমরা দেখেছি যে সেই বলার কিছুদিনের মধ্যেই আপনার গাদা গাদা ভিসি নিয়োগ দেওয়া হলো সবে রাজনীতি, এবং আমি পায়ে ধরে সালাম করেছি, এগুলাই এখন নিয়োগের যোগ্যতা। তাহলে
তারেক রহমান যা বলছেন কেন বিপরীতমুখীতে বাস্তবতায় বিপরীতমুখী হচ্ছে, এর কারণ হলো আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনৈতিক সুতাটি বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে নেই। এটি আসলে আন্তর্জাতিক আহ রাজনীতির পাঠ হয়ে গেছে। আন্তর্জাতিকভাবে প্রেসক্রিপশন অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে। সুতরাং যে প্রেসক্রিপশনে ক্ষমতাটা টিকিয়ে রাখা যায়, বিএনপিকে অ্যাপারেন্টলি মনে হচ্ছে তারা সেটির দিকে ঝুঁকছেন। সুতরাং তারা যেটি বলুক না কেন, কার্যত তারা তাকিয়ে আছেন বিভিন্ন তাদের নিয়ন্ত্রকদের কাছে, আহ যে তারা কি বলেন। সেই কারণে আসলে আমার মনে হয় আপনি যে প্রশ্নগুলো করেছেন, সেই প্রশ্নগুলোর সঠিক সমাধান বিএনপির কাছেও নেই, বা বিএনপিও দিতে অপারগ। এবং বিএনপির আমি সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলবো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তাদের ক্ষমতাটাও আসলে অন্য কোথাও মনে হচ্ছে। তাদের কর্মকাণ্ড দেখে যে জনগণের ভিত্তি যদি তাদের ক্ষমতার জায়গা হয়, তাহলে কিন্তু এভাবে দেশ পরিচালনা করার কথা না। এইভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার প্রশাসনিকভাবে পরিচালিত হওয়ার কথা না। এইভাবে আসলে আপনার বিভিন্ন জায়গায় দেশে সাদা কালো পতাকা উত্তোলনের কথা না। এভাবে দেশে যে যে জঙ্গিরা 2004 সালে কারাগার ভেঙে পালালো, তারা কোথায় আছে সেটিও কিন্তু সরকার আমি জানি না জানে কিনা, কিন্তু জনগণ একটা অনিরাপত্তার মধ্য দিয়ে আছে। সুতরাং এই যে একটা সামগ্রিক চিত্র, তাতে মনে হচ্ছে যে আসলে বিএনপি যা বলছে, বিএনপি যা করতে চাচ্ছে, কোথাও না কোথাও সেটি সুতা মানে অন্যরা নাটাই অন্যের কাছে আসলে। তো নাটাই যদি অন্যের হাতে থাকে এবং যার হাতে রয়েছে তাকে যদি বিএনপি প্রভু মনে করে, বা আপনি বলছেন বিদেশ শক্তি দিয়ে তাকিয়ে আছে, সেই শক্তিটাই যদি হয়ে থাকে যার হাতে নাটায়, তাহলে তারা কি বিএনপি কে নিয়ে খেলছে বিশেষ কিছু যোগ বিয়োগের জায়গা থেকে, নাকি অন্য কোনো শক্তি বিএনপির আস্থা অর্জন করে তাকে এই বিপদে ফেলতে চাইছে? আমি যদি আরেকটু দেখুন, সরাসরি বলি যে যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন একটা আশীর্বাদ রয়েছে বিএনপির প্রতি, বা যে কথিত মার্কিন বাণিজ্য চুক্তি, সেই জায়গা থেকে একটা ভালো সম্পর্ক, যদিও সেখান থেকে অনেক ধরনের ছন্দপতন হয়েছে, আমরা গত কয়েকদিনে সার্জিও করে সফরের মধ্য দিয়ে দেখলাম। আহ আবার আবার ভারতের সাথে এক ধরনের সখ্যতা গড়ে ওঠার কথা ছিল, সেখান থেকে আমরা দেখছি যে কোন রকমের জোড়াতালি মোটামুটি মিলছে না। তাহলে আসলে শক্তিটা এখন কার, মানে নাটাইটা কার হাতে? দেখুন, এখানে বাংলাদেশের রাজনীতিতে, এটা তো বাংলাদেশের রাজনীতি খুব সেপারেট রাজনীতি, এটা ভূ রাজনৈতিক অংশ, এটা বৈশ্বিক পলিটিক্স এর অংশ। এখানে অনেকগুলো শক্তি আছে এখানে। আহ ভারত, আমেরিকার পাশাপাশি তুরস্ক, পাকিস্তান, চায়না। তো আমি বলবো না যে, অফকোর্স পলিটিক্স ইজ এ গেম, পলিটিক্স ইজ এ ভেরি স্ট্রং অ্যাকচুয়ালি ব্যাটল ফিল্ড। তো সেখানে আপনার নানামুখী আপনার যখন পলিটিক্স তৈরি হবে, সেখানে আমি বলবো না যে কোনো পক্ষ বিএনপিকে নিয়ে খেলছে। এখানে এখানে নানা ধরনের আদর্শিক ইনফ্লুয়েন্স যেমন আছে, সেখানে এক ধরনের আমি বলবো স্পষ্টতে যে ইসলামিক রাজনীতির একটা ইনফ্লুয়েন্স আছে সেখানে। তুরস্ক, পাকিস্তান, এই দেশগুলোতে একটা ভূমিকা আছে, ইনফ্লুয়েন্স আছে বাংলাদেশের রাজনীতিতে। এবং তার পাশাপাশি আপনার স্বার্থকেন্দ্রিক রাজনীতি, যেটাতে আপনার চায়না, যেটা ইন্ডিয়া, যেটা আমেরিকা আছে। তো এখানে আসলে প্রতিদিনই রাজনীতি হিসেব নিকেশ যেহেতু পরিবর্তিত হচ্ছে, সেই হিসেবে কিন্তু বাংলাদেশের রেসপন্স এবং এখন বিএনপির উদ্দেশ্য কি? বিএনপির উদ্দেশ্য তো ক্ষমতা টিকিয়ে রাখা। বিএনপির উদ্দেশ্য কি? যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যেদিকে ঝাঁপ দিতে হবে, ঝাঁপ দেওয়ার পাশাপাশি যেগুলো চ্যালেঞ্জিং হতে পারে তাদেরকে দমিয়ে রাখা। তাহলে আপনাকে দুটো সাইডে তাকে কাজ করতে হচ্ছে। এখন চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা তো বড় চ্যালেঞ্জ যে আপনার আওয়ামী লীগ, বা এখন আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন তিনি ফিরবেন, এবং তিনি ডিসেম্বরে ফিরবেন। তো এই যে একটা একটা হলো যে স্বার্থকেন্দ্রিক আপনার ক্ষমতাকে আপনার নিশ্চিত করা, নিরাপদ করার ক্ষেত্রে কোন দিকে ছাপ দিবেন সেটার একটা হিসেব নিকেশ। অন্যদিকে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় কাদের সঙ্গে তার সম্পর্ক রাখতে হবে সেটি হিসেব নিকেশ। এখন দেখুন, তাহলে পলিটিক্স এর মোড়গুলো কি? একটা তো হলো স্বার্থকেন্দ্রিক, যদি আমি বলি ইউএস এর, সেটা আমরা অলরেডি দেখেছি চুক্তি, তারপরে ভারত এবং চায়না। অন্যদিকে আপনার ইসলামিক শক্তিগুলো যদি দেখেন, পাকিস্তান এবং তুরস্কের এক ধরনের বড় ধরনের ইন্টারফেয়ার। 3 নাম্বার, বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামী এবং
এনসিপি, তারাও তো একটা বড় হুমকি, একটা চাপে রাখছে বিএনপিকে, যে শেখ হাসিনার আপনার যে সম্ভাব্য যে বলছে তিনি আসবেন এগুলোকে নিয়ে। সুতরাং বিএনপিকে আসলে আমি মনে করছি যে তাদেরকে বিভিন্নভাবে কিন্তু এই বিষয়গুলোকে মোকাবেলা করতে হচ্ছে, সতর্ক থাকতে হচ্ছে। এবং এই কারণে আমি স্পষ্ট একটা কথা বলছি, বিএনপি সরকারকে অ্যাপিয়ারেন্টলি খুব নড়বড়ে সরকার মনে হচ্ছে, যে কারণে তারা খুব স্বস্তিতে, আত্মবিশ্বাস নিয়ে তারা খুব দৃঢ়ভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এবং সেই নড়বড়ের জায়গাটা যদি আরো বেশি নড়বড় হয়ে থাকে, আমি সরাসরি প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে, আহ মানে সরকার পতনের কোনো সম্ভাবনা আছে? সেটি বিদেশি শক্তি খেলাই হোক বা অভ্যন্তরীণ রাজনীতির মধ্য দিয়ে একটা তুমুল আন্দোলন গড়ে ওঠার সম্ভাবনা থেকে হোক, তেমন কোনো সম্ভাবনা কি আছে? বা অর্থাৎ রিজিম চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? এখন এই মুহূর্তে আমার কাছে মনে হয় না, অনেকগুলো কারণে। একটি হলো যে আহ পরপরে খুব অল্প সময়ে মানুষকে রাস্তায় সে পরিমাণ এগোনি নিয়ে, ক্ষোভ ক্রোধ নিয়ে মানুষ রাস্তায় নামবে, এটি আপনার সম্ভাবনা কম। অনেকগুলো কারণ। একটি হলো যে 24 নিয়ে আহ নানা রকম ইন্টারপ্রিটেশন আছে। 24 নিয়ে নানা রকমের মানুষের আমরা যেটাকে বলে রিভিসিট, সেটার একটা প্রবণতা আছে। দ্বিতীয়ত হলো যে মানুষের সব দিক থেকে, আপনি গ্যাস বলেন, বিশেষ করে গ্রামে তো একেবারেই বিদ্যুৎ থাকছে না। আর গ্যাস আপনার ঢাকা শহরে, মফস্বলে গ্যাস নেই কোথাও। কিন্তু মানুষ কিন্তু খুব অসন্তুষ্ট, খুব খারাপ অবস্থায় আছে। এমনকি আপনার দ্রব্যমূল্যের আহ অবস্থায় এখন দ্রব্যমূল্য আছে, সেগুলো মানুষকে প্রতিদিনকার জীবনে নানামুখী অভিজ্ঞতার অভিজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে। মানুষ বিরক্ত, মানুষ মানে এক ধরনের ক্রোধ আছে, কিন্তু মানুষের আবার সেই শক্তি নিয়ে আন্দোলনে নামানো ভয় আছে। কারণ 2024 আমাদের নানামুখী অভিজ্ঞতা দিয়েছে, বিষয়টা কিন্তু একক অভিজ্ঞতা না। সুতরাং আপনার এটা একটা। দ্বিতীয়ত হলো, আমি যেটা আবার বলবো, এখন কার নেতৃত্বে মানুষ নামবে, কার কোন প্ল্যাটফর্মে নামবে, সেটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর হলো যে ধরেন বিএনপি যে বিএনপিরও এখন এখন পর্যন্ত বিএনপির মিত্রই বেশি রাজনীতিতে। বিএনপির আহ শত্রুপক্ষ যদি দৃশ্যত আওয়ামী লীগ, তারা এখন মাঠে নাই। হ্যাঁ, তো এখানে হুম, হুম। আন্দোলনের ক্ষেত্রে সেটিকে একটা গতি দেয়া, আন্দোলনে একটা বড়সড় আহ বিস্তৃতির যে আপনার জমিন তৈরি করা, সেখানে উপাদানগুলো কম। বরঞ্চ আহ এখন যে আরো বিষয় আছে, বিএনপিকে আরো বেশি, যে দেশে বিভিন্ন জায়গায়, আমরা একটু আগে আমি বলেছি যে ধরনের বোমা, ইভেন জনজীবনের যে বিষয়গুলো হচ্ছে, যে কয়দিন পর পর আপনার বোমা সদৃশ জিনিসপত্র পাওয়া যাচ্ছে, বিশেষ করে মেট্রো রেলকে কেন্দ্র করে মানুষের মনের মধ্যে একটা ভয় তৈরি হচ্ছে যে কিছুদিন পর পর মেট্রো রেল বিভিন্ন স্টেশন এরকম পাওয়া যাচ্ছে। একটি বোমা নিশ্চিত হওয়া গেছে, অন্য দুটি হয়তো সেটি ছিল না। কিন্তু এই যে আতঙ্ক, এখন এই আতঙ্কগুলো কেন ভিত্তি লাভ করছে? কারণ আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় বোমা বানানোর ক্ষেত্রে, বানানোর সময় অনেককে গ্রেপ্তার করা হচ্ছে, বিভিন্ন জায়গায় বোমা কারখানা বের করা হচ্ছে। এবং বিশেষ করে বিভিন্ন জায়গায় সাদা কালো পতাকা উত্তোলন, সবকিছু মিলেই কিন্তু মানুষ সামগ্রিক একটা নিজেদের মতো করে একটা সম্ভাব্য ঝুঁকি, অনিরাপত্তা এবং সংঘর্ষের অবস্থা তার মনের ভিতরে পোক্ত হচ্ছে। তো জি। এখন বিএনপি যদি সত্যিকার ভাবে জনগণেরকে নিয়ে রাজনীতি করতে চায়, বিএনপি যদি সত্যিকার ভাবে জনগণের জন্যই রাজনীতি করতে চায়, তাহলে বিএনপিকে এই বিষয়গুলোকে আমলে নিতে হবে। এবং তা না হলে বিস্ফোরণ তো ঘটবেই। আপনার সেটা ইমিডিয়েট না হলেও মানে একটা বিস্ফোরণ তো হতেই পারে। সেটাও কিন্তু বিএনপিকে নিশ্চয়ই, আমি মনে করি না যে এটা ভোগাচ্ছে না বা ভাবাচ্ছে না। তবে এই মুহূর্তে খুব বড়সড় আপনার আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপি সরকারের পতন হবে, সেটা এই মুহূর্তে একটু কঠিন। না, ঠিক আছে, ওটা আমরা প্রত্যাশাও করি না, কিন্তু আপনি বলছেন যে বিএনপি কে ভাবাচ্ছে বিষয়গুলো। যদি ভাবিয়েই থাকে, তাহলে যে পর পর গত কয়েকদিনের মধ্যে যে ইভেন্ট গুলো ঘটে গেল, একেবারে অনাকাঙ্ক্ষিত, আপনার সরাসরি সংঘর্ষের জায়গা ছাড়াও আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তালিকা করে আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত করে দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এর মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও হলো। এবং এ- আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি যে হয়তো বিএনপি পন্থী শিক্ষকরা, জামাতপন্থী শিক্ষকরা কোণঠাসা হয়ে থাকে, নীল দল সাদা দলের লড়াইয়ে হয়তো তারা
পরাজয় বরণ করে, কিন্তু চাকরি থেকে অব্যাহতি, চাকরি থেকে বহিষ্কার, এইগুলো তো নিশ্চয়ই আমরা এভাবে দেখিনি। আর যদি না দেখে থাকি, তার দৃষ্টান্ত যদি এখন তৈরি হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে যদি কখনো বিএনপি জামাতে বিকল্প শক্তি ক্ষমতায় আসে বা সরাসরি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এ- এর এর রেসটা কিভাবে কেমন পড়তে পারে? দেখুন, আমাদের এখানে খুব স্যাডলি একটা বিষয় হলো, যারা যখন ক্ষমতায় থাকে তারা তখন ভাবে সবসময় যে আমি ক্ষমতায় থাকবো, আমি আর নামবো না। যে কারণে আসলে তারা যথেচ্ছভাবে ক্ষমতাকে ব্যবহার করে। কিন্তু প্রতিহিংসা রাজনীতির যে পরিমাণ ডালাপালা বাড়ছে, সেরকম যদি বিএনপি সরকারের পতন হয়, অন্য কোনো দল ক্ষমতায় আসে, বিশেষ করে আপনার বিএনপি বিরোধী, তখন কিন্তু ইচ্ছে আরো ভয়াবহ পরিণত হতে পারে। কিন্তু যে তখন বলবে যে বিএনপি তো এরকম করেছে। তো আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো যখন যারা ক্ষমতায় থাকে তারা কখনোই ভাবে না। এটা একটা আমাদের রাজনীতির সবচেয়ে বড় ভয়ঙ্কর সত্য এবং বাস্তবতা, এবং যার খেসারত পরবর্তীতে কিন্তু দিতে হয়। এবং এটার ভুক্তভোগী আসলে সকলেই, শুধুমাত্র যারা সরাসরি শিকার হচ্ছেন তা না। এই যে বিশ্ববিদ্যালয়ের কোনটি সিচুয়েশন, সেখানে তো সবাই এটার ভুক্তভোগী আসলে হচ্ছেন। আমার মূল যেই জায়গাটিতে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে, আপনি বলছেন যে বিএনপি হয়তো উপলব্ধি করছে যে তাদের অবস্থা নড়বড়ে। যদি উপলব্ধি করেই থাকে, তাহলে যে এক্সাম্পল গুলো দিলাম, যে অসঙ্গতি গুলো চলছে, যে সাংঘর্ষিক যে পরিস্থিতি, নানান ধরনের সংকট, আহ, কেন সেইগুলো, সেই সব জায়গা থেকে বিএনপি সতর্ক হচ্ছে না? কেন এইসবের জায়গা গুলোতে মানে রাশ টেনে ধরতে পারছে না? এবং চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, অভ্যন্তরীণ পর্যায়ে গ্রুপিং, সেটা না হয় যাক, এ, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলো তো কমেনি, এগুলো সমান্তরালে চলছে। তাহলে বিএনপি আসলে উপলব্ধি যদি করেই থাকে, লাভটা কি? দেখুন, উপলব্ধি করছে না আমি এটা বলবো না, কিন্তু হয়তো তারা সেই কি গুরুত্বের সঙ্গে, যেটুকু গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া উচিত সেগুলো নিতে পারছে না বা নিচ্ছে না। কারণ হলো, তারা মনে করছে বিদেশি শক্তি একটা বড় তাদের সাপোর্ট। আমি যেটা প্রথমে বললাম যে জনগণের কে আমলে না নেওয়ার যে প্রবণতা, জনগণের কে পালসকে না পড়ার যে প্রবণতা, সেটি রাজনৈতিক দলগুলো এবং বিশেষ করে ক্ষমতাসীন দলগুলো সবসময় করে আসছে। যে কারণে তারা সবসময় মনে করে বাইরের শক্তিগুলোই তাদের একটা বড় শক্তি, এবং তারা যা চাচ্ছে তাই হচ্ছে। এবং বাংলাদেশে বিগত 20 বছরের বা রাজনীতিতে বাইরের শক্তি অবশ্যই একটা প্রভাব বিস্তার করেছে, বিশেষ করে নির্বাচন এবং আপনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভিন্ন কিছুতে ইন্টারভেনশন তৈরি করার ক্ষেত্রে। যখন বাংলাদেশের রাজনীতিবিদরা মনে করে, ক্ষমতাসীন দলই মনে করে যে তাদের একটা বাইরের শক্তি তাদেরকে বসাতে পারবে, সরাতে পারবে, তাদের ক্ষমতাকে স্থায়ী করতে পারবে, তখন তারা মানুষের এই বিষয়গুলোকে তারা জানছে, বুঝছে, কিন্তু যতটা আমলে নেওয়া প্রয়োজন, যতটা গুরুত্ব দিয়ে সেটা মোকাবেলা করা, তাগাদা বোধ করা প্রয়োজন, সেটি করছে না। কারণ তারা মনে করে যে এই মানুষের আসলে সমর্থন তাদের খুব দরকার নেই নির্বাচন ছাড়া। এবং নির্বাচন আমরা দেখেছি যে আসলে এবারে নির্বাচন একটি বাংলাদেশে, যেখানে আওয়ামী লীগ 35% সমর্থন আওয়ামী লীগের আছে, তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হয়েছে। এর আগে 3টা নির্বাচনও কিন্তু সেরকম হয়েছে। সুতরাং যখন তারা মনে করে যে জনগণের সমর্থন, পর্যাপ্ত সমর্থন ছাড়াই তারা সরকার গঠন করতে পারে, ক্ষমতায় থাকতে পারে, তখন তারা জনগণের দুর্ভোগ, জনগণের যে নানা রকম ভোগান্তি, বিশেষ করে চাঁদাবাজি থেকে যেটা আপনি বললেন, সবকিছু নেই, তখন তারা সেটি আমলে নেয় না, আমলে নিতে চায় না। কারণ তারা জেনে গেছে তাদের ক্ষমতার নাটাইটি অন্যের কাছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অধ্যাপক জুবাইদা নাসরিন, আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার বিশ্লেষণের জন্য। দর্শক আহ, হয়তো একটু চেষ্টা করলে, একটু ভালো করে গভীরভাবে বিশ্লেষণ করলে আহ রাজনৈতিক যে চিত্র, সেটি বোঝা খুব বেশি কষ্টসাধ্য নয়। আমার মনে হয় জুবাইদা নাসরিন খুব যুক্তিসঙ্গত ভাবে এটা বিশ্লেষণে তুলে ধরেছেন। তবে যেটি হোক না কেন, বাংলাদেশ যেন কোনো প্রকার কোনো ক্রস ফায়ারে না পড়ে, এটুকুই আমাদের প্রত্যাশা।